এই যে সংবিধান সম্মত ওই গত নির্বাচনের সংবিধান সম্মত নয়। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার পুনঃস্থাপিত হয়েছে আমাদের সংবিধানে। সমাধান তো আমার মনে হয় দিয়েছে জনগণ। যে আমরা ছিলাম আ ওই যে ক্যাটালিস্ট, আমরা সহায়ক শক্তি ছিলাম। প্রিয় দর্শক, চর্চার সংলাপে আজকের অতিথি সুজন সম্পাদক ও নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা কথা বলবো জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং আদালতের রায়, এসব নিয়ে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য প্রথম রিট করেছিলেন এবং পরবর্তীকালে আপনি রিভিউরও আবেদন করেছেন। পঞ্চদশ ত্রয়োদশ সংশোধনীর সবটা মিলে ইতিমধ্যে জুলাই রায় পূর্ণাঙ্গ রায় আমরা পেয়েছি। জুলাই সনদেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে অনেকগুলো বিধান জারি করা আছে, বিধানের কথা বলা হয়েছে। আবার আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর আগে যেখানে ছিল সেখানেই থাকার কথা। তো এর মধ্যে নানা জটিলতা, আইনি জটিলতা, সমাধান কি? তার আগে একটু প্রেক্ষাপটটা বর্ণনা করা দরকার। যে আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা 1996 সালে বিএনপি সংবিধান অন্তর্ভুক্ত করে তারা পদত্যাগ করেছে এবং তখন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে 1996 সাল থেকে। এরপরে আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো না, এরপরে 3টা নির্বাচন হলো। ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন হলো। এরপরে তত্ত্বাবধায়ক সরকার 3টা নির্বাচন হলো এবং এরপরে যে ইতিমধ্যেই যেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে হাইকোর্টে 2টো মামলা হয়েছে, আর 2টো মামলাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় গিয়েছে। এরপরে আপিল বিভাগে সেটা উত্থাপন করা হলো। আপিল বিভাগে যাওয়ার পরে খায়রুল হকের নেতৃত্বে 10ই মে যে 2011 সালের 10ই মে একটা সংক্ষিপ্ত আদেশের একটা 3টা প্যারাগ্রাফ না এরকম একটা সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা বিভক্ত রায়ের মাধ্যমে বাতিল করা হলো। 4 জন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে ছিলেন, 3 জন এর বিপক্ষে ছিলেন। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিক বলে যে হাইকোর্টের 2টা রায় দেওয়া হয়েছে সেটাকে বাতিল করা হলো। এরই মধ্যে এরপরে 30 জুন 2011 সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী পাশ করে সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অর্থাৎ 2 ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। একটা হলো আদালতের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, যেটা হয়েছে 2011 সালের 10 ডিসেম্বর। এরপরে 30 জুন, ওই বছরের 30 জুন সংসদের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। কিন্তু বদিউল ভাই, আদালতের মাধ্যমে যে বাতিল করা হলো, ওই সংক্ষিপ্ত রায়ে তো একথা ছিল যে 2টি নির্বাচন এই ব্যবস্থার মাধ্যমে এই ব্যবস্থার অধীনে হতে পারে। জি, ওটাতে আমি আসতেছিলাম। তো যখন এই 2টো ঘটনাই ঘটলো তখন সবাই হাল ছেড়ে দিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরিয়ে আনা যাবে না, এটাই আমাদের নিয়তি, ভবিষ্যতে আমাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য ছিল না, কারণ আমি ওটা পড়েছি অত্যন্ত ওই যে গভীরভাবে আমি পড়েছি এবং এটা নিয়ে চিন্তা করেছি যে সংক্ষিপ্ত রায়তে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যতের জন্য বাতিল করা হলো, ভবিষ্যতের জন্য, ওই সময় নয়, ওই যেদিন রায় হয়েছে সেদিন নয়, ভবিষ্যতের জন্য। এবং এর মধ্যে পরবর্তী 2টো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এবং আদালতকে শুধু একটাই এখতিয়ার দেওয়া হয়েছে ওই সংক্ষিপ্ত রায়ে, সেটা হলো আদালত ইচ্ছা করলে, সংসদ ইচ্ছা করলে
সংসদকে একটাই সেই ভূমিকা রাখার কথা সেই সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে, সংসদ ইচ্ছে করলে বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ব্যাপারে তারা সিদ্ধান্ত দিতে পারে। আর এই দুই টার্মের পরে বাতিল করা এটা বাধ্যতামূলক করা হয়েছে খায়রুল হকের রায়ে। কিন্তু এরপরে আমাদের তখনকার প্রধানমন্ত্রী বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করেছে, আমাদের কিছুই করার নাই, আমাদেরকে আদালতের নির্দেশ মানতে হবে। মানে তার মানে তার এই বক্তব্য সঠিক নয়, সঠিক ছিল তার না। বক্তব্যটা সঠিক নয় এবং এটাই আমি তুলে ধরেছি। আমি অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো লেখার মাধ্যমে যেটা বলার চেষ্টা করেছি যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা সঠিক নয়। শুধু তাই নয়, তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের যেই রায়টা ত্রয়োদশ সংশোধনী মামলার সেটাও অসাংবিধানিক এবং একই সাথে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক। আপনি আদালতে গেলেন কবে? আদালতে কবে গেলেন? আদালতে গিয়েছি ২০০০ আমার আমার যতটুকু মনে পড়ে তত্ত্বাবধায়ক সরকার আসার আগে, তা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে আমি অনেকগুলো লেখা লিখেছি, একটা বই লিখেছি। আপনি 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 আদালতের আওয়ামী লীগ সরকার থাকতে আপনি আদালতে যাননি? না, আচ্ছা। আদালতে আওয়ামী লীগ সরকার, কিন্তু আওয়ামী লীগ সরকার থাকতেই এই বইটা লেখা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আচ্ছা। বাতিলের রাজনীতি। না, বইটা লেখা হয়েছে কিন্তু মূল কথা হচ্ছে তো আদালত। আদালতের মাধ্যমে আমরা রায়টা পেলাম। সেই আদালতে গেলেন আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার আসার পরে। আমার যতটুকু মনে পড়ে তাই। তো এবং আচ্ছা। তখন এর মধ্যে তো আমাকে এই আর্গুমেন্ট গুলো তুলে ধরতে হয়েছে। তুলে ধরে আমাদের ওই যে আমাকে উকিল খুঁজতে হয়েছে এবং উকিলকে তাকে এ ব্যাপারে কনভিন্স করতে হয়েছে যে আসলে এটা অসাংবিধানিক। আচ্ছা বদিউল ভাই, আদালতের আপনি যে রিট করেছেন তাতে তো জয়ী হলেন। আদালতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত আসলো। এখন যে জটিলতা সেটা হচ্ছে জুলাই সনদে এক ধরনের শর্তের কথা বলা আছে। আদালত বলেছে পুরোপুরি ত্রয়োদশ সংশোধনী বহাল থাকবে। এখন এর সমাধান কি? মানে নতুন তো ১৪দশ না চতুর্থদশ নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করতে হবে, সেটি করার উপায় কি? কোন উপায়ে করা হবে? আদালতের রায় অনুযায়ী, না জুলাই সনদ অনুযায়ী, না এই বর্তমান সংসদ নতুন একটা আইন পাশ করে, কোনটা হবে? তার আগে একটু স্পষ্ট করা দরকার যে ত্রয়োদশ সংশোধনী মামলায় আদালত যেটা করেছে সেটা রিভিউটা তারা গ্রহণ করেছে। তার মানে যে ত্রয়োদশ সংশোধনী মামলায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার পুনঃস্থাপিত হয়েছে আমাদের সংবিধানে। এটা আমাদের আপিল বিভাগের রায়। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনের যে রিট, এতে আংশিকভাবে আমরা প্রতিকার পেয়েছি। এটা এখন রজু আছে আপিল বিভাগে। আমরা আশা করি সেখানে আমরা প্রতিকার পাবো। এই দুটো মামলার রায়ের মাধ্যমে আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এখন আপনার যে প্রশ্ন, আদালত যেটা করতে পারে, আদালত কোনো আইনকে, সাংবিধানিক আইন কিংবা অন্য কোনো আইনকে বাতিল করতে পারে কিংবা এটাকে বৈধ করতে পারে। হ্যাঁ, গ্রহণ করতে পারে। কিন্তু আদালত কোনো ওই যে নতুন কোনো আইন প্রণয়ন করতে পারে না। মানে তার সাথে নতুন কিছু যুক্ত করতে পারে না, এই তো? নতুন কোনো বিধান যুক্ত করতে পারে না। তারা পর্যবেক্ষণ দিতে পারে, কিন্তু তারা দে ক্যানট লেজিসলেট। তারা আইন প্রণয়ন করতে পারে না। তারা পর্যবেক্ষণ দিতে পারে। তারা আইনকে বৈধ করতে পারে, অবৈধ করতে পারে। তো তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বৈধ। অতএব এটা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়াটা হতে পারে। ওকে, কিন্তু এটা নির্ভর করবে। তার মানে আদালতের রায়ের মাধ্যমেই এটা অন্তর্ভুক্ত হয়নি। এটি আবার সংসদে যেতে হবে। ওকে, এটা এবারও না, সংসদে যেতে হবে কিনা আপনার কাছে প্রশ্ন করছি। সংসদে যেতে হবে কিনা? বিশেষজ্ঞদের মধ্যে মতদ্বৈততা আছে। কেউ বলে, আদালত যখন বলে এটা পুনঃস্থাপিত হইল, এটা আপনার থেকে সংবিধান অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার আরেক দল বিশেষজ্ঞ বলে যে জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে, ওই আইন অনুযায়ী যে এটাও এই যে আদালত এটাকে পুনঃস্থাপন করলো,
এটা সংসদে একটা বিল তুলে এটা পাস করতে হবে। তো এটা বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত আছে এবং আপনার মনে আছে কিনা ২০১১ সালে কিন্তু সংবিধান ছাপা হয়েছিল। অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল যেগুলো আদালতের রায়ের ভিত্তিতে। কিন্তু সংসদে এগুলো তুলে সংসদে আইন হিসেবে পাস করা হয়নি। তো এ নিয়ে ব্যাপক ওই যে মতদ্বৈততা আছে এবং বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে। তো এখন এটা আদালত বলেছে এটা পুনঃস্থাপনের কথা। এখন তো এটা কিভাবে আমাদের ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসবে তা নির্ভর করে আরো দুটো বিষয়ের উপর। সেটা হলো পঞ্চদশ সংশোধনী মামলা। আমি যেটা বলেছি যে এটা হাইকোর্টে আমরা আংশিকভাবে প্রতিকার পেয়েছি এবং এটা আপিল বিভাগে গিয়েছে আপিল বিভাগের রায়ের উপর। আপিল বিভাগ যদি পর্যবেক্ষণ দেয়, কোনো পর্যবেক্ষণ দিতে পারে, সেটা প্রাসঙ্গিক হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে গণভোট হলো, গণভোটের যেই জনগণের যে সম্মতি পাওয়া গেল তার ভিত্তিতেই কিন্তু এই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসবে তা নির্ভর করবে। তো গণভোটে কি পাস হয়েছে সেটা বোধহয় জানা দরকার। গণভোটে এখানে প্রথম যে জিনিসটা আমরা উত্থাপন করেছি, যে জিনিসের ব্যাপারে, যে বিষয়টার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটা হলো যে যে সংসদের মেয়াদ অবসান হওয়ার ৩০ দিন আগে ৫ জন নিয়ে একটা কমিটি হবে। এই কমিটি হলো তাতে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, স্পিকার থাকবেন, ডিপটি স্পিকার, বিরোধী দলের ডিপটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সদস্যদেরকে নিয়ে ৫ জনের একটা কমিটি হবে। এবং কমিটি ওই যে অন্যান্য দল থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম তারা প্রস্তাব করবে। এই কমিটি তারা সিদ্ধান্ত নেবে যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। যদি এই কমিটি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে যেটা হবে, তাহলে পরবর্তী ধাপে যেটা হবে যে এই যে বাছাই কমিটি, ৫ জনের বাছাই কমিটি, এই ৫ জনের বাছাই কমিটিতে আরো ২ জনকে যুক্ত করা হবে। সেখানে বিচার বিভাগের ২ জন প্রতিনিধি নেওয়া হবে। নিয়ে এই ৭ জন তারা র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে, এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এর মাধ্যমে তারা যতজনের নাম প্রস্তাব করা হয়েছিল তার থেকে একজনকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তারা নির্বাচিত করবেন। মানে একটা বোধহয় বিধান আছে যে বিরোধী দল দুটি নাম দিবে, সরকারি দল সেটার একটা পছন্দ করবে, এরকম একটা কথা আছে কিনা? না, এরকম ওই যে আমার যতটুকু মনে পড়ে যে যে ওই ৫ জনের যেই বাছাই কমিটি, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এবং এটা স্পিকারের নেতৃত্বে হবে। তারা আমার যতটুকু মনে পড়ে এই ইয়ের ভিত্তিতে ৪ জন সম্মত হইতে হবে, একজন অসম্মত হইলেও তার ভিত্তিতে তারা নির্ধারণ করবে। ওই যে আমার যতটুকু মনে পড়ে ওটাই ছিল সিদ্ধান্ত। আচ্ছা, ঠিক আছে, এটা ধরে নিলাম যে এই জুলাই সনদে এই বিধান আছে। এই বিধান নিয়ে সংসদের সদস্যরা বসবেন, আর তারা সিদ্ধান্ত নিবেন। এর অর্থ হলো যে যদি আদালত এই সংশোধনী, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী যদি পুনর্বহাল নাও করতো, তাহলে আপনার বক্তব্য অনুযায়ী গণভোটের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হতো? হ্যাঁ, গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। তার মানে আদালতের রায় এখানে প্রাসঙ্গিক নয়? আদালতের রায় এটা ইতিবাচক। আদালতের রায়ও এটা প্রাসঙ্গিক হইতো না, কারণ জনগণ যে এই যে গণভোট মানে জনগণের সম্মতি। সংবিধানটা কি? সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, অর্থাৎ জনগণের মতামতের প্রতিফলন। সেটা হয়েছে ইনডিরেক্টলি। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেছে গণপরিষদে, সেই গণপরিষদ সংবিধান রচনা করেছে। আর এখানে জনগণ সরাসরি তাদের মতামত দিয়েছে। তো এই মতামত দিয়ে ওটাকে সংশোধন করেছে। সংশোধন করে এইভাবে তত্ত্বাবধায়ক সরকারের এই যে বিধান, তারা গণভোটের যখন পাশ হয়েছে তাহলে এইভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গড়তে হবে। এখন ওটা যদি না হয়, কিন্তু বদিউল আলম মজুমদার, আপনি যখন এখানে গণভোটকে জনগণের ইচ্ছের বহিঃপ্রকাশ বলেছেন, আর সেখানে এই 60% ভোট পড়েছে, পরবর্তীকালে আমরা গণভোটে পরবর্তীকালে দেখলাম নির্বাচন কমিশন 10 লাখ ভোট কমিয়ে দিয়েছে, যে এই হিসাব থেকে তাদের হিসাবে বেশি ধরা হয়েছিল।
এবং 60% ভোটের মধ্যে 70% মানে প্রতি 6 জনের মধ্যে 7 জন পক্ষে রায় দিয়েছে, তাই তো? 6 জনের মধ্যে 7 জন পক্ষে রায় দিয়েছে। তাহলে আমরা যদি মোট 10 জন সদস্য ধরি, তাহলে কিন্তু অর্ধেকের বেশি সদস্য এর পক্ষে থাকে না। আপনি যে জনগণের ইচ্ছাশক্তি বলছেন, সেই ইচ্ছাশক্তি কতটা এখানে প্রতিফলিত? আর আমাদের যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সেখানে হচ্ছে যে ১ ভোট বেশি পেলেই তিনি জয়ী হবেন। সেটা ৫ ভোটের মধ্যে যিনি ৩ ভোট পাবেন তিনি জয়ী হবেন। কিন্তু গণভোটেই কি এটা হতে পারে যে ২০% বা মোট ভোটের মোট ভোটারের ৫০% কম পেলেও এটি জনগণের ইচ্ছাশক্তি হিসেবে ধরা হবে? আপনি জানেন নিশ্চয়ই যে আ আ তুরস্ক এবং আরও অনেক দেশে ৫০% কম ভোট পেলে দ্বিতীয়বার নির্বাচন করতে হয়। তাহলে আমাদের গণভোটের ক্ষেত্রে আমাদের নেই, কিন্তু আমাদের গণভোটের ক্ষেত্রে আপনি জনগণের ইচ্ছের বহিঃপ্রকাশ বলছেন। সেখানে এই বিধান থাকবে না কেন? না হলে এটা প্রশ্নবিদ্ধ হবে না কেন? আমাদের আমাদের যে কয়টা গণভোট হয়েছে সেইসব আ সেই কোন ক্ষেত্রেই এরকম বিধান ছিল না এবং নির্বাচনের ব্যাপারেও আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ আপনি থেকে আপনি বলেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে ৩য় গণভোট বাদ দিয়ে ১ম ২ গণভোট কিভাবে হয়েছে, কারা করেছেন, কিভাবে জনগণের ভোটার কত কি উপস্থিতি ছিল এবং সেটা কত দেখানো হয়েছে। আপনি ওই গণভোটের দোহাই দিলে তো এটি মানুষ বিশ্বাস করবে না। না, দ্যাটস ট্রু। ওকে। কিন্তু এই ধরনের কোন বিধান অতীতেও ছিল না, এবারও ছিল আচ্ছা, না। ধরে নিলাম। এখন সমাধানটা কি? এখন আমি জানতে চাচ্ছি যে ওই ওই যে জুলাই সনদে যেসব ধারা বলা হয়েছে, তার মধ্যে বিএনপি সহ অনেকগুলো দল দ্বিমত পোষণ করেছে। এখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় পেয়েছে। এখন যদি বিএনপি একমত না হয়, এই জুলাই সনদের তত্ত্বাবধায়ক সর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ধারাগুলোর ব্যাপারে, সেক্ষেত্রে সমাধানটা কিভাবে আসবে? আপনি আগেই বলেছেন আমাদের ওয়েস্টমিনস্টার সিস্টেমে মেজরিটেরিয়ান সিস্টেমে আমাদের যেটা হয় ১ ভোট বেশি পেলেও যেটার পক্ষে ১ ভোট বেশি হয়েছে সেটাই সিদ্ধান্ত সেটাই জয়যুক্ত হয়। তো আমাদের এই যে নোট অফ ডিসেন্ট আমরা আমাদের নিজেদের মতামতই নয় শুধু ঐক্যমত্য কমিশন আমরা যারা সদস্য ছিলাম, আমাদের সাথে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ছিলেন। আ যে যারা অন্তত ২ জন ছিলেন যারা একজন তো প্রধান বিচারপতি হইতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ছিলেন এবং আ কয়েকজন কয়েকজন অত্যন্ত আ ও দক্ষ যোগ্য আইনজীবী ছিলেন। আ তো তাদের পরামর্শ অনুযায়ী যে, যে নোট অফ ডিসেন্টটা হলো মাইনরিটি ভিউ। আপনার ৩০ টার মতো দল আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছি ৩০ টা দলের মধ্যে অন্তত মিনিমাম ২/৩ একমত হইতে হবে। এবং ২/৩ একমত হইতে হবে এবং বড় দলগুলোর মেজরিটি একমত হইতে হবে। এবং তার ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে যে নোট অফ ডিসেন্টটা হলো মাইনরিটি ভিউ এবং সিদ্ধান্তটা হলো ওই যে যারা ওই যে মেজরিটি ভিউ মেজরিটেরিয়ান সিস্টেমে সেটাই হলো সিদ্ধান্ত এবং সেটাই গণভোটে গিয়েছে। এখন জাতীয় সংসদে যদি তত্ত্বাবধায়কের ব্যাপারে এই মেজরিটেরিয়ান সিদ্ধান্তের কথাই বিএনপি বলে বা ক্ষমতাসীন দল বলে, তখন আ সমাধান আসবে কিভাবে? সমাধান তো সমাধান তো আমার মনে হয় দিয়েছে জনগণ। জনগণ এই গণভোটের মাধ্যমে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আ তারা তাদের মতামত দিয়েছে। ইতিবাচক মতামত দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে। তারা এই যে আ আমরা জুলাই সনদে যেই পদক্ষেপগুলো আছে, আ যে পদক্ষেপগুলো আমি ওই যে তুলে ধরতে চাই। প্রথমটা হলো ওই ৫ জনের সিদ্ধান্ত নেবে। ৫ জন যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আ আরো ২ জন আ সেই বাছাই কমিটিতে যুক্ত করে যারা হবেন ওই বিচারালয়ের প্রতিনিধি, আ আমাদের সুপ্রিম কোর্টের প্রতিনিধি এবং তারা র‍্যাংক চয়েস ভিত্তিতে একজনকে নির্ধারণ করবেন। আর জি, বদরুল ভাই, এটা বুঝলাম। এটা তো সমস্যা একটা সমাধান। কিন্তু আমি বলছি ক্ষমতার আ সংখ্যাগরিষ্ঠ দল যদি সেটা না মানে, তাহলে সমাধানটা কি? তাহলে এটা কিভাবে আগানো যাবে? জুলাই সনদে যেটা আছে আ র‍্যাংক চয়েসে নির্ধারণ করবে। কিন্তু আ যে আ আমাদের
কয়েকটা দল এটার এটার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের সে তাদের পরামর্শ হলো যে তত্ত্বাবধায়ক সরকারের র‍্যাংক চয়েসের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেটা নির্ধারণ করবে সংসদ। তো সংসদ মানে কোন সংসদ? সংসদ মানে ত্রয়োদশ জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ যেখানে একটা দলের 2/3 বেশি সদস্য আছেন, সেই সংসদে কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধানকে নিয়োগদান করবেন। এটা যে কেমন শোনা যায় বুঝতেই পারছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নির্ধারণ করবে আমাদের যে জাতীয় সংসদ, দলীয় জাতীয় সংসদ যেখানে একটা দলের 2/3 বেশি সদস্য আছে। তো এই আমরা আশা করি যে তার মানে আপনারা চেয়েছিলেন যে ঝুলন্ত সংসদ হোক, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরকারটা গঠন করতে সুবিধা হবে। আমরা কোনো ঝুলন্ত সংসদ হোক কিংবা 2/3 হোক কিংবা কিংবা ওই যে ঐরকম কোনো আকাঙ্ক্ষাই আমাদের ছিল না। আপনাদের মানে আমি জাতীয় ঐকমত্য কমিশন বলছি। ব্যক্তিগতভাবে আপনাকে না। হ্যাঁ, আমরা যেরকম সংসদই হোক আ আমাদের আম আম যেটা একমত হয়েছে আমাদের কথা না তো। আমরা তো তাদের সাথে আলাপ আলোচনা করেছি। আমরা ছিলাম আ ওই যে ক্যাটালিস্ট, আমরা সহায়ক শক্তি ছিলাম। রাজনৈতিক দলগুলি ব্যাপক সবাই দেখেছে, ব্যাপক আলাপ আলোচনা করেছে। ব্যাপক আলাপ আলোচনা করে তারাই সিদ্ধান্তে পৌঁছেছে। যে যদি ৫ জনে তারা সিদ্ধান্ত না নিতে পারে তাহলে র‍্যাংক চয়েস এ হবে। আচ্ছা, জুলাই সনদে তো না এটাও না এটা এটা এ এ এটা পুরোপুরি ব্যাখ্যা দিয়েছেন আপনি, আমি পুরোপুরি বুঝছি। জুলাই সনদের ভিত্তিতেই এটা হওয়া উচিত, এটা আপনি বলছেন। জুলাই সনদ তো সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। আ দে দে ২ টিও শপথ নেয়ার কথা বলা হচ্ছে। কিন্তু আ ক্ষমতাসীন দল তো বলছে যে এটি সংবিধান সম্মত নয় এবং এটি করতে তারা বাধ্য নয়। সংবিধান সম্মত তো অনেক কিছুই নয়। এই যে সংবিধান সম্মত এই গত নির্বাচনও সংবিধান সম্মত নয়। সংবিধান তো এটা নাই। সংবিধান তো আমাদের দ্বাদশ জাতীয় সংশোধনের দ্বাদশ জাতীয় সংসদ তার মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। না, সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে। ওই সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে দেওয়ার পর তো সংসদ গঠিত হতে হবে, তাই না? দ্বাদশ জাতীয় সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে। তা সংসদ ভেঙে দেওয়া হলে তো আপনি বলতে পারেন যে এই নির্বাচনটি ৯০ দিনের মধ্যে হওয়ার কথা, সেটা ১.৫ বছরের মধ্যে হয়েছে। কিন্তু এই নির্বাচন তো বাধ্যবাধকতা। এটা সংবিধান, আমরা যে সংবিধানের দোহাই দিচ্ছি, অনেক কিছু সংবিধানের ভিত্তিতে হয় নাই। গত যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এটাও সংবিধানের ভিত্তিতে হয় নাই। আ কারণ আমাদের প্রধানমন্ত্রী তো সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তিনি পদত্যাগ করেন নাই। এবং আমাদের সংবিধানে নাই এরকম প্রধানমন্ত্রী যদি আ ওই দেশ ছাড়া হয়ে যান তাহলে কি সমাধান কি? তো এই যাক অনেক কিছুই কিন্তু যাক সংবিধানের যাক ভিত্তিতে হয়নি। যাক ভবিষ্যতে সংবিধানে আপনারা এটা যুক্ত করতে পারেন যে প্রধানমন্ত্রী দেশের বাইরে দেশ ছাড়া হলে কি করবেন? নতুন নতুন কোনো ধারা যুক্ত করতে পারেন। জুলাই সনদ না, এখন সমাধানটা কি? একজন বিশেষজ্ঞ হিসেবে নির্বাচন নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেন। আ নির্বাচন আমরা বিশেষজ্ঞ হিসেবেই মানুষ জানে। তো এখন এটাকে বিএনপির প্রতি আপনার ক্ষমতাসীন দলের প্রতি আপনার আহ্বান কি থাকবে? বিরোধী দলের প্রতি আহ্বান কি থাকবে? আমার আহ্বান আ থাকবে সব দলের প্রতি যে তারা যেন যে যেটা জনগণ তাদের মতামত দিয়েছে যার পক্ষে গণভোটের মাধ্যমে তার আলোকে তারা যেন এটা সমাধান করে। হ্যাঁ, আলাপ আলোচনা হইতে পারে, তারা তাদের দ্বিমত থাকতে পারে। কিন্তু জনগণ যাতে জনগণ যখন তাদের সম্মতি দিয়েছে তখন সেটাই শেষ কথা হওয়া উচিত। তো আমরা এই যে ৫ জনের যদি ৫ জনের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি নিয়োগ না দেওয়া যায়, তাহলে ৭ জন করে বিচার বিভাগের ২ জনকে নিয়ে র‍্যাংক চয়েস এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ হতে পারে। আ আ সেটাই গণভোটে পাস হয়েছে। তো এখন আমি আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এই যে একটা মতদ্বৈততা, এই এইটা মতদ্বৈততা আমাদেরকে আ কিন্তু আমাদের জন্য ইতিবাচক নয়, জাতির জন্য ইতিবাচক নয়। আমাদের অনেক সমস্যা আছে। অনেক গুরুতর চ্যালেঞ্জ আমাদের মুখোমুখি হতে হচ্ছে।
এবং এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবিলার জন্য আমাদের ঐক্য দরকার। আমাদের একতাবদ্ধ হয়ে এগুলো সমাধান করা দরকার। তো আমার আকাঙ্ক্ষা হলো, এবং আমি মনে করি যে অনেক নাগরিকের এই এই আকাঙ্ক্ষা, যে রাজনৈতিক দলগুলো এই অহেতুক এই নিয়ে বিতর্ক না করে তারা আলাপ আলোচনা করে তারা সমাধান করুক। এবং সমাধানটা, এই যে সমাধানের ব্যাপারে যেটা সহায়তা করতে পারে, সহায়ক হতে পারে, সেটা হলো জনগণ যে গণভোটে যারা রায় দিয়েছে সেটাই তার ভিত্তি হতে পারে তাদের আলাপ আলোচনার এবং তাদের সমাধানের। বদিউল আলম মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমরাও মনে করি ত্রয়োদশ সংসদ সবেমাত্র যাত্রা শুরু করলো। আ অন্তত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে ব্যবস্থার বিষয়ে আরও আমরা অনেক সময় পাবো আলোচনার। এর মধ্যে এই সংসদ শেষ হওয়ার আগে নিশ্চয়ই তারা একটা যৌক্তিক সমাধানে আসবেন এবং আলোচনার মাধ্যমেই। তবে আ মা তবে দেশবাসী যাতে অনিশ্চয়তা না থাকে। জি, জি, আপনি কি বলছিলেন? যেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেন ওই যে এমনভাবে নির্ধারিত না হয় যেটা দলীয় ব্যক্তিরা নির্ধারণ করবেন। এখন দলীয় আপনার কথার মধ্যে তো আবার এই খায়রুল হক সাহেবের যে রায়ের প্রতিধ্বনি শুনি, তিনিও কিন্তু এটাই বলছিলেন যে নির্বাচিত ব্যক্তিরা কেন অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিবেন? নির্বাচিত সংসদ যেখানে একটা দলের প্রাধান্য, ওইতে যেটা ওই যে যেটা জুলাই সনদে আছে এবং যেটা গণভোটে পাশ হয়েছে সেটা হলো সর্বদলীয়। প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, তারপরে ডেপুটি স্পিকার থাকবেন, যেটা বিরোধী দল থেকে তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি থাকবে। সর্বদলীয়ভাবে এটা নিয়োগের বিধান করা হয়েছে। তো এটাই তো সবচেয়ে আকর্ষণীয়, যাতে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করতে পারে যে কেউ এটা চাপিয়ে দিয়েছে তাদের তাদের ওই যে ব্রুট মেজরিটি ব্যবহার করে। তো এইভাবে নিয়োগ দেওয়াটাই হলো সবচেয়ে কাঙ্ক্ষিত হবে বলে আমি মনে করি। আমরাও মনে করি যে কাঙ্ক্ষিত জনগণ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাশা করে, সেভাবেই ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে এবং যার অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং নির্বাচনের আগে আবার নতুন করে বিতর্ক না হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই সংলাপ শেষ করছি। আ ধন্যবাদ বদিউল আলম মজুমদার, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বললাম সুজন সম্পাদক ও সংবিধান সংস্কার কমিশনের সাবেক প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।